সকল দর্শক বন্ধুকে আরো একবার শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফ্লেক্সিবল বাজেট অধ্যায়ের ক্লাস নং 5 করব এবং আপাতভাবে এটি আমাদের এই অধ্যায়ের উপর শেষ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা 2013 সালের বোর্ড কোশ্চেনের সমাধান করব। তো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং অ্যাট 50% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউস 10,000 ইউনিটস অ্যাট এ কস্ট অফ টাকা 180 পার ইউনিট অ্যাজ বিলো। অর্থাৎ একটি কোম্পানিতে বর্তমানে 50% ক্যাপাসিটিতে কাজ করা হয়। আর দেখো বন্ধুরা, এই 50% ক্যাপাসিটি অনুসারে তারা কাজ করলে তাদের পণ্য উৎপাদিত হয় 10,000 ইউনিটস। আর এই পণ্য উৎপাদন করতে তাদের পার ইউনিট কস্ট হয় 180 টাকা। এবারে প্রশ্নপত্রে দেওয়া আছে ম্যাটেরিয়ালস পার ইউনিট 100 টাকা, ওয়েজেস পার ইউনিট 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 30 টাকা। কিন্তু এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে আছে যে 40% ফিক্সড, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড টাকা আছে 30 টাকা, এর মধ্যে 40% টাকা হচ্ছে ফিক্সড। তাহলে বাকি টাকাটা কিন্তু অবশ্যই হবে ভেরিয়েবল। এরপরে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার ইউনিট 20 টাকা, কিন্তু ব্র্যাকেটের মধ্যে ইন্ডিকেট করা আছে যে 50% ফিক্সড, অর্থাৎ এই যে 20 টাকা আছে এর মধ্যে অর্ধেক হচ্ছে ফিক্সড আর বাকি অর্ধেক ভেরিয়েবল। এবারে প্রশ্নপত্রে বলা আছে যে দ্য সেলিং প্রাইস ইজ টাকা 200 পার ইউনিট, অর্থাৎ এই যে কোম্পানিটি বর্তমানে 50% ক্যাপাসিটি দ্বারা 10,000 ইউনিটস পণ্য উৎপাদন করতেছে এবং এই উৎপাদন করার ফলে তাদের 180 টাকা পার ইউনিট কস্ট হচ্ছে। তো এই পণ্যটি তারা বিক্রয় করতে পারে পার ইউনিট 200 টাকায়। তো এটি হচ্ছে তাদের সেলিং প্রাইস পার ইউনিট। এরপরে দেওয়া আছে অ্যাট 60% ক্যাপাসিটি লেভেল, অর্থাৎ যদি তারা 60% ক্যাপাসিটি লেভেল ইউজ করে, দ্য ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 2%, তবে তাদের কাঁচামালের খরচ 2% বৃদ্ধি পাবে। অর্থাৎ বর্তমানে তারা কাজ করতেছে 50% ক্যাপাসিটি দ্বারা, যখন তারা 60% ক্যাপাসিটি ইউজ করবে তখন তাদের ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাবে 2%। অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ফেলস বাই 2%, এবং এই যে আছে সেলিং প্রাইস 200 টাকা, এখান থেকে 2% টাকা কমে যাবে। এরপরে বলা আছে অ্যাট 80% ক্যাপাসিটি লেভেল, অর্থাৎ যদি তারা তাদের সামর্থ্যের 80% ব্যবহার করে, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ 5%, তখন তাদের কাঁচামাল খরচ আরও 5% বেড়ে যাবে। অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 5%, এবং সেলিং প্রাইসও 5% কমে যাবে। এরপরে বলা আছে প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট এস্টিমেট শোয়িং দ্য টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ফর দ্য থ্রি ক্যাপাসিটি লেভেলস, গিভ ইউর কমেন্টস অন দ্য প্রফিটেবিলিটি অ্যাট দিস লেভেলস অফ পারফরমেন্স। অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে আমার প্রশ্নপত্র দেওয়া আছে 50% ক্যাপাসিটির যাবতীয় খরচগুলি। এবারে আমাকে বলা হচ্ছে 60% এবং 80% ক্যাপাসিটি সম্পর্কে যে তথ্য আছে, এই তথ্যগুলো মিলিয়ে এই তিনটি ক্যাপাসিটি অর্থাৎ 50%, 60%, 80% এর একটি ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। এবং আমায় কিন্তু এখানে প্রশ্নপত্রে বলা হচ্ছে প্রফিট দেখাতে। দেখো বন্ধুরা, এখানে প্রফিট দেখাতে না বললেও আমাকে প্রফিট দেখাতে হতো, কারণ আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে অর্থাৎ এই ফ্লেক্সিবল বাজেটের ক্লাস নাম্বার 1-এ যে যদি প্রশ্নপত্রে প্রফিট সম্পর্কে বা সেলিং প্রাইস সম্পর্কে কোনো কথা উল্লেখ করা থাকে তবে সেক্ষেত্রে প্রফিট দেখানোই ভালো। এবারে আমাকে প্রশ্নপত্রে বলা হচ্ছে যে এই ফ্লেক্সিবল বাজেট তৈরি করার পরে কোন বাজেটটি সবথেকে মুনাফাযোগ্য সেটি আমাকে কমেন্ট করে দেখাতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমেই লিখলাম ফ্লেক্সিবল বাজেট। তো এইখানে মোট 3টি ক্যাপাসিটি অনুসারে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। আমি লিখলাম 50% ক্যাপাসিটি যা দেওয়া ছিল প্রশ্নপত্রে, লিখলাম 60% ক্যাপাসিটি, আর হচ্ছে 80% ক্যাপাসিটি। এখন দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে বলা ছিল যে যদি 50% ক্যাপাসিটি ইউজ করে তবে সেক্ষেত্রে তাদের 10,000
ইউনিটস পণ্য উৎপাদন হয়, তবে যদি 60% পণ্য উৎপাদন করে তবে কত ইউনিট পণ্য উৎপাদন হবে? দেখো বন্ধুরা, 10,000 ভাগ 50 গুণ 60 চলে আসে 12,000 ইউনিটস। এবার হচ্ছে 80% ক্যাপাসিটির কাঙ্ক্ষিত উৎপাদনের পরিমাণ। তো এখানেও একই নিয়ম, অর্থাৎ 10,000 ভাগ 50 আমি পেয়ে যাব 1% ক্যাপাসিটির উৎপাদিত পণ্য। আমি যখনই এর সঙ্গে গুণ দিব 80% আমি পেয়ে যাব 16,000 ইউনিটস, অর্থাৎ 10,000 ইউনিটস ভাগ 50 ইন্টু 80 চলে আসে 16,000 ইউনিটস। এখন দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে নিলাম ভেরিয়েবল কস্ট, লিখলাম ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামালের ব্যয়। দেখো বন্ধুরা, এইখানে আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল 100 টাকা পার ইউনিট, এটি হচ্ছে 50% ক্যাপাসিটির জন্য। এখন দেখো বন্ধুরা, যদি 1 ইউনিট পণ্য উৎপাদন করতে কাঁচামালের খরচ হয় 100 টাকা, তবে 10,000 ইউনিট পণ্য উৎপাদন করতে কত টাকা ব্যয় হবে কাঁচামালের জন্য? অর্থাৎ 10,000 গুণ 100 চলে আসে 10 লক্ষ টাকা। এখন দেখো বন্ধুরা, আমাকে বের করতে হবে 60% ক্যাপাসিটির জন্য কাঙ্ক্ষিত কাঁচামালের ব্যয়টি। এবার দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে বলা ছিল যে যখন 60% ক্যাপাসিটি ব্যবহার করা হবে তখন কাঁচামালের কস্ট অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট 2% ইনক্রিজ হবে। দেখো বন্ধুরা, আমার আগে ছিল 100 টাকা, এবারে আমার 2% বেড়ে যাবে, অর্থাৎ 100-র উপরে 2% ধার্য করতে হবে। 100 গুণ 2% আমার চলে আসে 100 টাকা তো আগে ছিল, এবারে 2% আরো বৃদ্ধি পাবে আগের তুলনায়। 100 গুণ 2% চলে আসে 2 টাকা, আমার মোট চলে আসে 102 টাকা। আমি লিখলাম 102 টাকা। এখন দেখো বন্ধুরা, যদি 1 ইউনিট পণ্য উৎপাদন করতে ব্যয় হয় 102 টাকা, তবে 12,000 ইউনিটস পণ্য উৎপাদন করতে ব্যয় হবে 12,000 গুণ 102 টাকা চলে আসে 12,24,000 টাকা। এবার দেখো বন্ধুরা, 80% ক্যাপাসিটি। তো এই ক্ষেত্রে আমার প্রশ্নপত্রে বলা ছিল যে যদি 80% ক্যাপাসিটি ব্যবহার করা হয় তখন কাঁচামালের কস্ট 5% বৃদ্ধি পাবে। আমি লিখলাম 80% ক্যাপাসিটি, তখন আমার ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি পাবে আগের তুলনায় 5% বেশি, অর্থাৎ এই 100 টাকা এটা তো আমার আগেও ছিল এখনো থাকবে, কিন্তু এবার আরো আমার নতুন করে বৃদ্ধি পাবে 5%, অর্থাৎ 100 গুণ 5%। আমার চলে আসে মোট 100 যোগ 5 অর্থাৎ 105 টাকা। আমি লিখলাম 105 টাকা। এখন দেখো বন্ধুরা, যদি 1 ইউনিট পণ্য উৎপাদন করতে ব্যয় হয় 105 টাকা, তবে 16,000 ইউনিট পণ্য উৎপাদন করতে ব্যয় হবে 16,000 গুণ 105 চলে আসে 16,80,000 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কাঁচামালের খরচ বা র মেটেরিয়াল কস্ট। আমি এখন দেখব লেবার। প্রশ্নপত্রে উল্লেখ করা ছিল যে 50% ক্যাপাসিটির সময় আমার লেবারের কস্ট হবে 30 টাকা। তো দেখো বন্ধুরা, যদি 1 ইউনিট পণ্য উৎপাদন করতে লেবারের কস্ট হয় 30 টাকা, তবে আমার 10,000 ইউনিটস পণ্য উৎপাদন করতে লেবারের কস্ট হবে 10,000 গুণ 30 চলে আসে 3 লক্ষ টাকা। এখন দেখো বন্ধুরা, এই প্রশ্নপত্রে লেবারের ইনক্রিজ বা ডিক্রিজ সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়া নাই, অর্থাৎ প্রশ্নপত্রে পূর্বের ন্যায় বলা নেই যে 60% ক্যাপাসিটিতে লেবার কস্ট ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে। আবার এটাও বলা নেই যে 80% ক্যাপাসিটির সময় লেবারের কস্ট ডিক্রিজ হবে না ইনক্রিজ হবে। আর যেহেতু এই সম্পর্কে কোনো কথা প্রশ্নপত্রে উল্লেখ করা নেই, সেহেতু আমি এই রেটটি এইখানে এবং এইখানে ইউজ করলাম। দেখো বন্ধুরা, যদি পার ইউনিট কস্ট হয় 30 টাকা, তবে আমার 12,000 ইউনিটস পণ্য উৎপাদন করতে কস্ট হবে 12,000 গুণ 30 চলে আসে 3,60,000 টাকা। দেখো বন্ধুরা, একইভাবে 16,000 ইউনিটস পণ্য উৎপাদন করতে ব্যয় হবে 16,000 গুণ 30 টাকা চলে আসে 4,80,000 টাকা। দেখো বন্ধুরা, আমি এখন নিব ফ্যাক্টরি ওভারহেড। দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে দেওয়া ছিল ফ্যাক্টরি ওভারহেড। টাকা দেওয়া ছিল 30 টাকা, কিন্তু এর মধ্যে বলা ছিল যে 40%
ফিক্সড। এবার দেখো বন্ধুরা, যদি 30 টাকার মধ্যে 40% টাকা হয় ফিক্সড, তাহলে বাকি আছে 60% টাকা। সেই টাকাটা কি? সেই টাকাটা কিন্তু অবশ্যই ভেরিয়েবল। তাহলে দেখি বন্ধুরা, আমার এইখানে কত টাকা ফিক্সড আর কত টাকা ভেরিয়েবল। আমি এখানে প্রথমে করতেছি ভেরিয়েবল, সুতরাং আমি এখানে দেখব যে এই 30 টাকার মধ্যে কতটুকু অংশ ভেরিয়েবল, অর্থাৎ 30 গুণ 60%। কারণ যদি 40% হয় ফিক্সড, তবে কিন্তু বাকি যে আছে 100%-এর মধ্যে 60% সেটি কিন্তু অবশ্যই হবে ভেরিয়েবল। তো আমি গুণ দিলাম 30 গুণ 60%, আমার চলে আসে 18 টাকা। আমি লিখলাম 18, কারণ প্রশ্নপত্রে এমন কোনো কথা উল্লেখ করা নেই যে 60% ক্যাপাসিটি লেভেলে এর কোনো প্রকার ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, সেহেতু আমি এটি ধার্য করে লিখলাম। এখন দেখো বন্ধুরা, যদি 1 ইউনিট পণ্যের ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হয় 18 টাকা, তবে আমার 10,000 ইউনিটস পণ্যের ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হবে 10,000 গুণ 18। আমার চলে আসে গুণ করলে 1,80,000 টাকা। অনুরূপভাবে যখন আমি উৎপাদন করব 60% ক্যাপাসিটি দ্বারা, তখন আমার পণ্য উৎপাদন হবে 12,000 ইউনিটস। তো 12,000 ইউনিটস পণ্য উৎপাদন করতে ব্যয় হবে 12,000 গুণ 18 টাকা, চলে আসে 2,16,000 টাকা। ঠিক একই রূপ 16,000 পণ্য উৎপাদন করতে ব্যয় হবে 16,000 গুণ 18 টাকা, চলে আসে 2,88,000 টাকা। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার কিন্তু আরেকটি কস্ট ছিল, সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আমি লিখলাম অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। দেখো বন্ধুরা, এইখানে আমার প্রশ্নপত্রে টাকা দেওয়া ছিল 20 টাকা এবং বলা ছিল যে ব্র্যাকেটের মধ্যে 50% ফিক্সড। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এর মধ্যে 50% হচ্ছে ফিক্সড, তাহলে বাকি যে আছে 50% সেটি কিন্তু অবশ্যই হবে ভেরিয়েবল, অর্থাৎ 20 গুণ 50% আমার চলে আসে 10 টাকা। কারণ দেখো বন্ধুরা, যদি 20 টাকার মধ্যে 50% হয় ফিক্সড, তবে কিন্তু অবশ্যই বাকি যে আছে 50% সেটি হচ্ছে আমার ভেরিয়েবল, কারণ পার্সেন্ট মূলত ধার্য করতে হয় 100 হিসাবে। তো 100-র মধ্যে যদি 50 হয় ফিক্সড, তাহলে বাকি আছে 50, সেটি কিন্তু অবশ্যই হবে ভেরিয়েবল। তো আমার এখানে চলে আসে 10 টাকা। এটি হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ভেরিয়েবলের অংশটুকু। আমি লিখলাম ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 10 টাকা। আর যেহেতু প্রশ্নপত্রে এমন কোনো কথা উল্লেখ করা নেই যে 60% ক্যাপাসিটি লেভেলে এর কোনো প্রকার ইনক্রিজ বা ডিক্রিজ ঘটবে, সেহেতু আমি এই টাকাটি এইখানে এবং এইখানে বসিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, 1 ইউনিট পণ্য উৎপাদন করতে আমার অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে খরচ হয় 10 টাকা, তবে আমার 10,000 ইউনিটস পণ্য উৎপাদন করতে খরচ হবে 10 গুণ 10,000, চলে আসে 1 লক্ষ টাকা। আর এখানে আমার উৎপাদন হবে 12,000 ইউনিটস, অর্থাৎ 12,000 গুণ 10, চলে আসে 1,20,000 টাকা। এইখানে আমার উৎপাদন হবে 16,000 ইউনিটস, অর্থাৎ 16,000 গুণ 10, চলে আসে 1,60,000 টাকা। তো দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে আর কোনো প্রকার কস্টের কথা উল্লেখ করা নেই, যেগুলো ভেরিয়েবল। সুতরাং আমি লিখলাম টোটাল ভেরিয়েবল কস্ট। আমি এটিকে নামকরণ করলাম এ হিসাবে। এখন দেখো বন্ধুরা, আমি যখন যোগ করলাম 10 লক্ষ যোগ 3 লক্ষ যোগ 1,80,000 যোগ 1 লক্ষ, আমার চলে আসলো মোট 15,80,000। আর এইখানে আমার যোগ করলে চলে আসে 19,20,000, আর এইখানে আসে 26,08,000। এবার দেখো বন্ধুরা, এইখানে আমার পার ইউনিট কস্ট হয় 100 যোগ 30 যোগ 18 যোগ 10, চলে আসে 158 টাকা। এইখানে হয় 102 যোগ 30 যোগ 18 যোগ 10, চলে আসে 160 টাকা। এইখানে হয় 105 যোগ 30 যোগ 18 যোগ 10, চলে আসে 163 টাকা। এবার দেখো বন্ধুরা, তুমি চাইলে কিন্তু এমনও হিসাব করতে পারো, অর্থাৎ যদি আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট হয় মোট 158 টাকা, তবে আমার 10,000 ইউনিটস পণ্য উৎপাদন করতে মোট কস্ট হবে 10,000 গুণ 158 টাকা, তাহলে চলে আসে 15,80,000 টাকা। ঠিক একই রকম ভাবে 12,000 গুণ 160, আবার 16,000 গুণ
163। দেখো বন্ধুরা, তুমি চাইলে এমন গুণ করে টাকাটি বের করতে পারো, অথবা তুমি এগুলিকে যোগ করে টাকাটি বের করতে পারো। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু প্রশ্নপত্রে একটি কথা বলা আছে যে প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট। অর্থাৎ দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি প্রশ্নপত্রে সেলসের কথা বা প্রফিটের কথা উল্লেখ করা থাকে, তখন তোমাকে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে এবং উক্ত কন্ট্রিবিউশন মার্জিন থেকে তোমাকে বাদ দিতে হবে ফিক্সড কস্ট। তো দেখো বন্ধুরা, এইখানে যেহেতু সেলসের কথা উল্লেখ করা আছে, সেহেতু আমি এখানে কিন্তু এখন বের করব কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ যখন আমি সেলস থেকে বাদ দিব ভেরিয়েবল কস্ট, আমি পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন। আমি লিখলাম সেলস। দেখো বন্ধুরা, আমার 50% ক্যাপাসিটির সময় সেলিং প্রাইস ছিল পার ইউনিট 200 টাকা। আমি লিখলাম 200। এবার দেখো বন্ধুরা, লিখলাম 200 টাকা পার ইউনিট। যদি 1 ইউনিট পণ্য বিক্রয় করা যায় 200 টাকায়, তবে 10,000 ইউনিটস পণ্য বিক্রয় করা যাবে 10,000 গুণ 200, চলে আসে 20 লক্ষ টাকা। আবার দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে আরেকটি কথা বলা ছিল এবং সেটি হচ্ছে এই রূপ যে সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 2%। অর্থাৎ দেখো বন্ধুরা, যখন 60% ক্যাপাসিটি হবে, তখন সেলিং প্রাইস 2% কমে যাবে। এখন দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে বলা ছিল যে যখন 60% ক্যাপাসিটি হবে, তখন সেলিং প্রাইস 2% কমে যাবে। অর্থাৎ আমার আগে ছিল 200 টাকা, এবারে আমার কমে যাবে, আর যেহেতু হবে ডিক্রিজ, তাই দিলাম মাইনাস, এবং কমে যাবে 2%, অর্থাৎ 200 গুণ 2%। দেখো বন্ধুরা, আমার চলে আসে 200 টাকা আমার আগেই ছিল, এখান থেকে কমে যাবে 2%, অর্থাৎ 200 গুণ 2% চলে আসে 4 টাকা। তাহলে আমার চলে আসে 196 টাকা। আমি লিখলাম 196 টাকা। এখন দেখো বন্ধুরা, যখন আমি এই পার ইউনিট সেলিং প্রাইসকে গুণ দিব টোটাল প্রোডাকশনের ইউনিট দ্বারা, আমি তখন পেয়ে যাব আমার টোটাল সেলস, এবং সেটি হচ্ছে 12,000 গুণ 196। আমার চলে আসলো মোট 23,52,000 টাকা। এখন দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে আরো বলা ছিল যে যখন 80% ক্যাপাসিটি ব্যবহার করা হবে, তখন সেলিং প্রাইস 5% কমে যাবে। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে আমার কমে যাবে 5%। তাহলে আমার চলে আসে 200 গুণ 5%, আমার চলে আসবে এখানে 10 টাকা। এখানে চলে আসে আমার 200 বিয়োগ 10, 190 টাকা। আমি লিখলাম 190 টাকা। এটি হচ্ছে আমার পার ইউনিট সেলিং প্রাইস। আমি যখনই এই পার ইউনিট সেলিং প্রাইসকে গুণ দিব টোটাল ইউনিটস দ্বারা, এবং সেটি হচ্ছে 16,000 গুণ 190, আমি পেয়ে যাব আমার মোট বিক্রয়, সেটি হচ্ছে 30,40,000 টাকা। এখন দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার যাবতীয় বিক্রয়ের পরিমাণ তিনটি ক্যাপাসিটি লেভেলে। আমি যখনই এই বিক্রয় থেকে বাদ দিব টোটাল ভেরিয়েবল কস্ট, আমি তখনই পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন। তো আমি এখানে বাদ দিলাম 20 লক্ষ টাকা আমার বিক্রয়, যেখানে আমার খরচ ছিল 15,80,000 টাকা। তো যখন আমি বিয়োগ করব 20 লক্ষ বিয়োগ 15,80,000 টাকা, আমার চলে আসলো 4,20,000 টাকা। আর এখানে দেখো বন্ধুরা, আমার বিক্রয় হচ্ছে 23,52,000 টাকা। আমি এখান থেকে বাদ দিব টোটাল ভেরিয়েবল কস্ট 19,20,000 টাকা। তো বাদ দিলে চলে আসে 4,32,000 টাকা। আর এখানে দেখো বন্ধুরা, আমার বিক্রয় হচ্ছে মোট 30,40,000 টাকা। আমি এখান থেকে বাদ দিব টোটাল ভেরিয়েবল কস্ট, এবং সেটি হচ্ছে 26,08,000 টাকা। তো বাদ দিলে চলে আসে 4,32,000 টাকা। আর দেখো বন্ধুরা, এইখানে আমি যদি ব্যবহার করি পার ইউনিট, তাহলে চলে আসে 200 বিয়োগ 158, চলে আসে 42 টাকা। এখানে আসে 196 বিয়োগ 160, চলে আসে 36 টাকা। এখানে আসে 190 বিয়োগ 163, আমার চলে আসে 37 টাকা। দেখো বন্ধুরা, তোমরা যদি এমন গুণ দাও যে 42 গুণ 10,000, 36 গুণ 12,000, 37 গুণ 16,000, তবেও কিন্তু বন্ধুরা এই টাকাই আসবে। এখন দেখো বন্ধুরা, আমি অ্যাজ ইউজুয়াল এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব ফিক্সড কস্ট। আমি লিখলাম ফিক্সড কস্ট। এইখানে প্রশ্নপত্রে দেওয়া ছিল ফ্যাক্টরি ওভারহেড, যার 40% ফিক্সড, অর্থাৎ 30 টাকার
40% ফিক্সড। আমি লিখলাম 30 গুণ 40%। দেখো বন্ধুরা, আমার চলে আসে 12 টাকা। আমি যখন গুণ দিব এই 12 গুণ 10,000, আমার তখন চলে আসে 1,20,000 টাকা। আর দেখো বন্ধুরা, এইখানে কিন্তু কোনো প্রকার এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পরিবর্তন হবে না, অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী খরচ। তোমার ক্যাপাসিটি পরিমাণ বা তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাক বা হ্রাস পাক, তাতে কোনো প্রকার প্রভাব পড়ে না এই কস্টের উপরে, যার নাম ফিক্সড কস্ট। দেখো বন্ধুরা, তোমার যে খরচ ছিল এই 50% ক্যাপাসিটির জন্য, অর্থাৎ যখন আমি উৎপাদন করব 10,000 ইউনিটস, তখন আমার যেই কস্ট ছিল ফিক্সড কস্ট, সেই একই কস্ট হবে যখন আমি ব্যবহার করব 60% ক্যাপাসিটি বা আমি উৎপাদন করব 12,000 ইউনিটস। আবার সেই একই খরচ হবে যখন আমি ব্যবহার করব 80% ক্যাপাসিটি অথবা আমি উৎপাদন করব 16,000 ইউনিটস। দেখো বন্ধুরা, যেহেতু এটি ফিক্সড কস্ট, সেহেতু আমি এই টাকাটিকে এইখানে এবং এইখানে লিখলাম, অর্থাৎ 1,20,000, 1,20,000 এবং 1,20,000। যদি প্রশ্নপত্রে বলা হতো যে ফিক্সড কস্ট বৃদ্ধি পাবে 60% ক্যাপাসিটির সময় বা 80% ক্যাপাসিটির সময় ফিক্সড কস্ট হ্রাস পাবে, তাহলে বন্ধুরা আমি এখানে টাকা চেঞ্জ করতাম। কিন্তু যেহেতু এমন কোনো কথা বলা নেই, সেহেতু কিন্তু এই টাকাটি সর্বত্র বসবে, কারণ ফিক্সড কস্ট কোনো প্রকার চেঞ্জ হয় না যদি না প্রশ্নপত্রে ওই সম্পর্কে কোনো কিছু ক্লিয়ারলি বলে দেয়। এবার দেখো বন্ধুরা, আরেকটি কস্ট আছে, সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, যার 50% ফিক্সড। তাহলে চলে আসে আমার 10 টাকা। দেখো বন্ধুরা, 10 টাকা হচ্ছে পার ইউনিট, 10 গুণ 10,000, তাহলে চলে আসে 1,00,000 টাকা, কারণ প্রশ্নপত্রে আমার এই 50% ক্যাপাসিটির মান দেওয়া ছিল বা আমার মান দেওয়া ছিল 10,000 ইউনিটস পণ্য উৎপাদন করার। তাই আমি লিখলাম 10,000 গুণ 10, আমার চলে আসে টাকা 1,00,000। আর এখানেও কিন্তু পূর্বের মতো কোনো প্রকার কথা বলা নেই যে 60% ক্যাপাসিটিতে টাকার বৃদ্ধি হবে না হ্রাস হবে। আর যেহেতু এমন কোনো প্রকার কথা সরাসরি বলা নেই, সেহেতু আমি এই টাকাটিকে বসাবো এই 60% ক্যাপাসিটির সময় এবং 80% ক্যাপাসিটির সময়। এখন দেখো বন্ধুরা, আমার মোট ফিক্সড কস্ট হয় 1,20,000 যোগ 1,00,000, অর্থাৎ 2,20,000 টাকা। এখানেও 2,20,000 টাকা, এখানেও 2,20,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি যখনই বাদ দিব এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট, আমি তখনই পেয়ে যাব প্রফিট, অর্থাৎ 4,20,000 মাইনাস 2,20,000, আমার চলে আসে 2,00,000 টাকা। আর দেখো বন্ধুরা, আমি যখনই বাদ দিব 4,32,000 টাকা মাইনাস 2,20,000 টাকা, আমার চলে আসে 2,12,000 টাকা। আমি যখনই বাদ দিব 4,32,000 টাকা মাইনাস 2,20,000 টাকা, যা ফিক্সড কস্ট, তখন চলে আসবে 2,12,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমার প্রফিট কিন্তু সব থেকে বেশি আছে 60% ক্যাপাসিটি এবং ক্যাপাসিটি, এই দুই ক্ষেত্রে কিন্তু আমার প্রফিটের পরিমাণ একই, কিন্তু প্রশ্নপত্রে বলা আছে যে সব থেকে কোনটি হচ্ছে বেশি মুনাফাযোগ্য। তো বন্ধুরা, এই জন্য আমি একটি পার্সেন্টেজ বের করব মুনাফার হারের, কারণ এইখানে কিন্তু আপাতভাবে দেখতে গেলে এই দুটি কিন্তু বড় মুনাফার অধিকারী, কিন্তু যখন আমি বের করব পার্সেন্টেজ আকারে, তখন আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন ক্যাপাসিটি লেভেলে সব থেকে বেশি মুনাফা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এই জন্য লিখলাম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, অর্থাৎ বিক্রয়ের উপর মুনাফার হার। আর এটি বের করার নিয়ম হচ্ছে প্রফিট ভাগ সেলস ইন্টু 100, অর্থাৎ আমি লিখলাম এখানে প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। দেখো বন্ধুরা, এইখানে আমার প্রফিট হচ্ছে 2,00,000 টাকা ভাগ 20 লক্ষ ইন্টু 100, আমার চলে আসে 10%। এখানে আমার প্রফিট হচ্ছে 2,12,000 টাকা ভাগ 23,52,000 টাকা ইন্টু 100, চলে আসে 9%। আর এখানে আমার প্রফিট হচ্ছে পূর্বের ন্যায় 2,12,000 টাকা ভাগ সেলস, এখানে বিক্রি হচ্ছে আমার 30,40,000 টাকা ইন্টু 100। আমি যখনই ভাগ দিব 2,12,000 ভাগ 30,40,000 টাকা ইন্টু 100, আমি তখনই পেয়ে যাব 7%। এবার দেখো বন্ধুরা, যদিও এইখানে
এই দুটি লেভেলে অর্থাৎ 60% লেভেল এবং 60% লেভেল, এই দুটি লেভেলেই কিন্তু আমার মুনাফা হচ্ছে একই পরিমাণ, কিন্তু বিক্রয় অনুযায়ী আমার মুনাফার হার বেশি হচ্ছে 60% ক্যাপাসিটির সময়, কারণ এখানে হচ্ছে আমার 9%। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার বেশি মুনাফা হচ্ছে 60% ক্যাপাসিটির সময়, কিন্তু আমার বিক্রয় অনুযায়ী সব থেকে বেশি মুনাফা হচ্ছে এই 50% ক্যাপাসিটির সময়, যা আমার বর্তমানের অবস্থা। অর্থাৎ দেখো বন্ধুরা, যদিও আমার এইখানে মুনাফার টাকার পরিমাণ কম, কিন্তু বিক্রয় এবং প্রোডাকশনের ব্যয় অনুযায়ী আমার কিন্তু মুনাফার হার বেশি হচ্ছে এই ক্ষেত্রে, অর্থাৎ 50% ক্যাপাসিটির সময়। আর যদি আমার প্রোডাকশন বৃদ্ধি করা হয় এবং বিক্রয় বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আমার মুনাফা বেশি হচ্ছে এই 60% এবং 80%-এর মধ্যে, এই 60%-এর ক্ষেত্রে। অর্থাৎ দেখো বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে যদি ক্যাপাসিটি লেভেল বৃদ্ধি করা হয়, তবে সেই ক্ষেত্রে আমার 60% এবং 80% ক্যাপাসিটির মধ্যে সব থেকে লাভজনক হচ্ছে 60% ক্যাপাসিটি, কারণ এই ক্ষেত্রে আমার যদিও বিক্রয় পরিমাণ কমে যায় প্রোডাকশনের ব্যয় অনুসারে, তথাপি আমার এইখানে কিন্তু পার্সেন্টেজ বেশি, অর্থাৎ মুনাফার হার বেশি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 5। তো বন্ধুরা, আমি আশা করবো তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো শিক্ষার্থী অঙ্কটি বুঝতে বিন্দুমাত্র সমস্যা অনুভব করো, তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর দেখো বন্ধুরা, আমাদের ফেসবুক গ্রুপ ডিএমএস টিচিং বিবি অ্যান্ড এমবিএ অল ইয়ার, তোমরা এই গ্রুপে অবশ্যই জয়েন হবা, এবং জয়েন হওয়ার পর তোমরা তোমাদের যাবতীয় সমস্যাগুলি ওখানে পোস্ট করতে পারো। এবং দেখো বন্ধুরা, আমি ট্রাই করব এবং আমার গ্রুপের অন্যান্য যারা আছে মেম্বার, তারাও তোমাকে সর্বোচ্চ সহায়তা করবে তোমার যাবতীয় সমস্যার সমাধান দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, এরপরে চলে আসবে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সেটি হচ্ছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। তো বন্ধুরা, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই।